দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমের। মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। মঙ্গলবার অর্ধনমিত রাখা হয় দেশটির সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় পতাকা। শোক পালনে দূতাবাসের পতাকাও অর্ধনমিত রাখা হয়। হতাহতদের স্মরণে আয়োজিত হয় দোয়া মাহফিল। আহতদের দ্রুত সুস্থতা এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের পরিচালনায় দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী আবুল হোসেন, কাউন্সিলর ইকবাল আক্তার, তৃতীয় সচিব আব্দুল লতিফ ফকির, বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈনুদ্দিন সরকার সুমন সহ দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি প্রবাসীরাও। বাহরাইনে গালফ পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বিএসসির প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আব্দুল রহিম আল আব্বাসির সাথে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারওয়ার। বুধবার নিজ কার্যালয়ে রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নির্বাহী কর্মকর্তা। প্রতিষ্ঠানটির কার্যক্রম, অবকাঠামো এবং আঞ্চলিক পেট্রোকেমিক্যাল খাতে তাদের অবদান তুলে ধরেন তিনি। এ সময় প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন রাষ্ট্রদূত। সাক্ষাতে পেট্রোকেমিক্যাল খাতে বাহরাইন এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ক জোরদারের পাশাপাশি প্রতিষ্ঠানে বাংলাদেশি কর্মীর সংখ্যা বৃদ্ধির বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন নির্বাহী পরিচালক। এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্কটল্যান্ড বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এই সভা করা হয়। আব্দুল মুহিত খান বাদশার সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন এস.এম. মামুন। কোরআন তেলাওয়াত করেন আবু সাদি চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক তৈয়বুর রহমান হুমায়ুন। বিশেষ অতিথি ছিলেন স্কটল্যান্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা মিয়া, সাবেক সহসভাপতি আব্দুল মুসবির এবং অন্যরা। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ দেশে একটা সরকার গঠন করতে পারবো। তার জন্য আমাদের নেতাকর্মী যারা আছে তাদের সবার প্রতি এই অনুরোধটুকু থাকতে হবে, আমরা শান্ত থাকতে হবে। আমরা যদি কিছু বিশৃঙ্খলা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে দেখা যাচ্ছে, ওইগুলা থেকে আমরা সরে আসতে হবে। ওমানের বড় বড় প্রতিষ্ঠানের মেগা প্রকল্পগুলোই ক্রমশই বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ। এমনই এক প্রবাসী আল শাহাব আল রাশিদ ট্রেডিং কোম্পানির কর্ণধার ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম। ওমানের বিভিন্ন মেগা প্রকল্পে কাজ করছে তার প্রতিষ্ঠান। নিজে সফল হওয়ার পাশাপাশি গেল এক দশকে ওমানে বহু প্রবাসী বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি করেছেন তিনি। বর্তমানে তার প্রতিষ্ঠানে কাজ করছেন 5 শতাধিক বাংলাদেশি। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিক উল্লাহর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। ওমানের সবচেয়ে বড় হাসপাতাল নির্মাণাধীন সালালা সুলতান কাবুস। নির্মাণকারী প্রতিষ্ঠান আল শাবাব আল রাশিদ ট্রেডিং এর কয়েকশো শ্রমিক। এছাড়াও তাদের তত্ত্বাবধানে রয়েছে দেশটির বেশ কয়েকটি বড় প্রকল্প। গত 1 দশক ধরে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে নির্মাণ শিল্পে সফলতার সাথে কাজ করছে প্রবাসী বাংলাদেশি জহিরুল ইসলামের প্রতিষ্ঠান আল শাহাব আল রাশিদ ট্রেডিং। জানালেন নির্মাণ শিল্পে অভিজ্ঞতা আর বিশ্বস্ততাই তার পুঁজি। বর্তমানে আমার সালালা সুলতান কাবুস হসপিটাল ওমানের সবচেয়ে বড় হসপিটাল, তারপরে আল মাজুনা রেজিস্ট্রেশন বিল্ডিং 132 কেবি 33 কেবি দুকুম 400 কেবি আলমুজ হোটেল প্রজেক্ট, নিজুয়া হোটেল প্রজেক্ট, 5 স্টার হোটেল প্রজেক্ট। ইতিতে আমাদের একটা বড় প্রজেক্ট চলতেছে। নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার বাসিন্দা জহিরুল ওমানে নিজের সফল হওয়ার পাশাপাশি তৈরি করেছেন 5 শতাধিক বাংলাদেশির কর্মসংস্থান। কর্মীরা প্রবাস থেকে রেমিটেন্স পাঠাতে রাখছেন সক্রিয় ভূমিকা। আমি অবশ্যই প্রাউড ফিল করতেছি, কারণ আমি বাংলাদেশি, আমার স্টাফ বাংলাদেশি, তাদেরকে নিয়ে আমার এই পদযাত্রা। আমি এখানে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি। তো আমাদের মাসকাটে কাজ চলতেছে, আলমৌজ, রুস্তাক, তারপরে হাইতেম সিটি, বড় বড় প্রজেক্টগুলো এখানে সালালাতে আমাদের সুলতান কাবুস হসপিটাল। এক মায়ের সন্তানের মতো মিলেমিশে কাজ করি, আনন্দে থাকি, বেতন ঠিক মতন দেয়, খুবই ভালো আছে। আমরা এখানে বর্তমানে জহিরুলের প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন 20 জনেরও বেশি দক্ষ বাংলাদেশি প্রকৌশলী, যারা নিজেদের মেধা ও কর্মদক্ষতার মাধ্যমে বাস্তবায়ন করছে এসব মেগা প্রকল্প। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।
কোনো দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ নয়, সবার সাথেই সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে সরকার। পারস্পরিক শ্রদ্ধার জায়গাটা ঠিক রেখে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এমনটা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, বিমান দুর্ঘটনার ইস্যুতে ভারত থেকে 2 জন চিকিৎসক এবং নার্স এসেছেন। বলেন যে ভারতে ভিসার জন্য নিজেদের ঘর আগে গোছাতে হবে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনে দেশের স্বার্থের বিরুদ্ধে কিছু হবে না বলেও মন্তব্য করেন উপদেষ্টা। আমরা কারোর সাথে কিন্তু এমন কিছু করছি না যাতে সম্পর্ক খারাপ হতে পারে। আমরা প্রত্যেকের সাথে এই সম্পর্ক ভালো করার চেষ্টা করছি, স্বাভাবিক রাখার চেষ্টা করছি, এবং কারো উপরে যে খুব বেশি অতিরিক্ত নির্ভরশীল আমরা হচ্ছি সেটাও না। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে তো আমি বলেছি যে আমাদের লক্ষ্য হচ্ছে ভালো সম্পর্ক বজায় রাখা, তবে পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মানের ভিত্তিতে। লবিস্ট নিয়োগ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আরোপিত বাড়তি 35% শুল্কের বিষয়ে কিছু করা সম্ভব না বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। তিনি জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক নির্ধারণ পদ্ধতি এবং আইনি কাঠামো একজন লবিস্টের পক্ষে বোঝা কঠিন। উপদেষ্টা বলেন, এ নিয়ে সরাসরি বৈঠকের জন্য আবারও ইউএসটিআরকে চিঠি দেওয়া হলেও এখনও আমন্ত্রণ পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী 1 আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে 35% শুল্ক কার্যকর হতে যাচ্ছে। এতে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া সহ বেশ কিছু পণ্যের রপ্তানি চাপের মুখে পড়বে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর এর সাথে 2 দফা বৈঠক করলেও এখনও কোনো সুখবর নেই। তৃতীয় দফা সরাসরি আলোচনার জন্য 22 জুলাই চিঠি দিলেও এর জবাব পায়নি বাণিজ্য মন্ত্রণালয়। এটা আমাদের জন্য যেরকম প্রয়োজন, যুক্তরাষ্ট্রের জন্যও প্রয়োজন। সক্ষমতার ভিত্তিতে আমাদের যা করণীয় সেই তুলে ধরার পরিপ্রেক্ষিতে আমরা এখন আমাদের ওনাদের থেকে যেটা বলেছে আমন্ত্রণের অপেক্ষায় আছে। আমন্ত্রণ পেলে চলে যাবে। প্রত্যাশা করছি মানে ভালো কোনো কিছু। তবে সরাসরি না হলেও শুক্রবার অনলাইনে বৈঠকের শিডিউল পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। আমরা একটা অনলাইন মিটিং হয়তোবা শিডিউল পাচ্ছি আজকালকের ভিতরেই। উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক নির্ধারণ পদ্ধতি ও আইনি কাঠামোর কারণে শুল্ক কমাতে লবিস্ট নিয়োগ দিয়ে কোনো লাভ নেই। যুক্তরাষ্ট্র তাদের ন্যাশনাল ইমার্জেন্সির বিনিময়ে কাজটা করছে। এখানে যে মানে কাঠামোর উপরে ঘটনাটা ঘটছে, এই কাঠামোতে লবিস্টদের করার কোনো কিছু আছে কিনা আমি ঠিক জানি না। অনেক ধরনের আইনি প্রক্রিয়া আছে, যে আইনি প্রক্রিয়াগুলো একজন লবিস্টের পক্ষে বোঝা সম্ভব না বলে আমার ধারণা। শুল্ক কমাতে দেশের স্বার্থবিরোধী শর্তও কি সরকার মানতে চাইছে, এমন সমালোচনার জবাবও দিয়েছেন শেখ বশিরউদ্দিন। বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা কেন কাজ করব? এটা একটা সম্পূর্ণ অবান্তর প্রশ্ন। আমরা যা প্রচেষ্টা করছি তাহলে তার আন্তঃমন্ত্রণালয়ের মিটিংয়ের দরকার হয় না। তাহলে তো মানে কোনো একটা নির্দিষ্ট কিছু মেনে নিয়ে কাজটা করে ফেললে হয়ে যায়। 1 আগস্টের মধ্যে সরাসরি বৈঠক না হলে পরবর্তীতেও আলোচনা হতে পারে বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। আশা তো করা যায়, অবশ্যই হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু আটকে থাকার কারণ অবাণিজ্য ইস্যু। এক পক্ষকে ঢালাও ছাড় দিতে চায় না বাংলাদেশ, দেখা হচ্ছে দেশের স্বার্থ। ব্যবসায়ীরা বলছেন, নন ট্রেড ইস্যুতেই কুল কিনারা করতে হবে। বাণিজ্য ইস্যুতে আলোচনায় ঐক্যমতে পৌঁছানো গেছে, তবে শেষ সময়ে এসে যেভাবে তোড়জোড় দেখা যাচ্ছে তা দরকার ছিল শুরু থেকেই। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ইস্যুতে প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ। সব পক্ষের সঙ্গে আলোচনার পর তৈরি করা হয়েছে অবস্থানপত্র। বাণিজ্য এবং অবাণিজ্য ইস্যুতে হবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে আলোচনা। তবে এজেন্ডার কেন্দ্রবিন্দু এখন চীন নির্ভরতা হ্রাস এবং নিরাপত্তা ইস্যু। সেজন্যই বাড়ছে দুশ্চিন্তা। ট্রেড ইস্যুগুলিতে আমার মনে হয় না খুব বেশি ডিসপিউট আছে বা সমস্যা আছে। সেখানে একটা নেগোসিয়েশন, সেখানে একটা ভালো নেগোসিয়েশনই হওয়ার পথে বা হবে। বাট নন ট্রেড ইস্যুগুলি যদি ফয়সালা না হয় তাহলে কোনোটাই হবে না। 35% শুল্ক নির্ধারণের পর ব্যবসায়ীদের আলোচনায় ডাকে বাণিজ্য মন্ত্রণালয়। এই ব্যবসায়ী নেতা মনে করেন, শুরু থেকেই প্রস্তুতির ঘাটতি ছিল। সরকারের সাথে যাবে বা সরকারের এই ডেলিগেশনের মধ্যে ব্যবসায়ী প্রতিনিধি ইনক্লুড হবে, এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। তো যেহেতু সরকার বলেনি, সেই ক্ষেত্রে আমাদের যাওয়ার সেই সুযোগটা নেই বা আমরা প্রয়োজন মনে করছি না। আমরা কিন্তু অনেকটা আশাবাদী ছিলাম যে ওনারা যেভাবে নেগোসিয়েশন করছেন ভালো কিছু হবে, কিন্তু আমরা যতটুকু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া এবং ভিয়েতনাম এরা যদি অ্যাডভান্টেজটা বেশি পেয়ে যায় তাহলে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হব।
প্রশ্ন ছিল বিশাল বাণিজ্য ঘাটতি স্বল্প সময়ে কিভাবে কমিয়ে আনা সম্ভব, কাদের অংশগ্রহণে দর কষাকষি করা উচিত। ট্রেড ইমব্যালেন্সটা কোথায় আনবো, কতটুকু কমবে, আর আমাদের রপ্তানি কি বাড়বে, কি হবে, 10 বছরে কি হবে, এরকম 5 ইয়ার্স 10 ইয়ার্সের একটা প্ল্যান দেওয়া। অভিজ্ঞ কিছু ব্যক্তিকে ইনক্লুড করা যেতে পারে, যেমন আমাদের ব্যবসায়ীদের প্রতিনিধি সেখানে কিন্তু নাই। ব্যবসায়ীদের মধ্যে তো অভিজ্ঞ কিছু প্রতিনিধি আছেন এবং রাজনৈতিক দলগুলির মধ্যে বেশ কিছু অভিজ্ঞ ব্যক্তি আছেন যারা অতীতে এই ধরনের ইস্যুগুলি ফেস করেছেন, তাদের পরামর্শ নেওয়া দরকার। সর্বোচ্চ ছাড় দিয়ে আলোচনার টেবিলে বসতে প্রস্তুতি নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকার হয়তো খুব কনফিডেন্ট ছিল যে আমি বললেই তারা সব রাজি হয়ে যাবে, তাই না? এইরকম মনে হয় একটা ধারণা ছিল, কিন্তু এটা তো সেরকম না। বারবারই তো ট্রাম্প বলতেছে আমি কিন্তু এটা করতে যাচ্ছি, এটা করতে যাচ্ছি, তাই না? আমাদের আলাপ আলোচনা যখন চলতেছে তখনই তো এটা ইম্পোজ করলো। শেষ পর্যন্ত উচ্চ শুল্ক হার বহাল থাকলে ক্ষতির মুখে পড়বে দেশের 1000-এর বেশি পোশাক কারখানা। বেশি দামের খরচ কার ঘাড়ে চাপানো হবে তা নিয়েও বাড়ছে দুশ্চিন্তা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। রাশিয়ায় বিধ্বস্ত হওয়ায় বিমানের 49 আরোহীর কেউই বেঁচে নেই, বার্তা সংস্থা এপি নিশ্চিত করেছে এই তথ্য। এর আগে বৃহস্পতিবার চীন রাশিয়া সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় যাত্রীবাহী বিমান AN-24। 5 শিশু সহ মোট 43 জন যাত্রী এবং পাইলট সহ 6 জন ক্রু ছিলেন বিমানটিতে। প্রায় অর্ধ শতাব্দীর পুরনো উড়োযানটি তৈরি করা হয়েছিল সোভিয়েত যুগে। অর্ধশত আরোহী নিয়ে চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা অভিমুখে যাচ্ছিল AN-24 মডেলের একটি বিমান। বৃহস্পতিবার সকালে ব্লাগোভেশচেন্স্ক শহর থেকে যাত্রা শুরু করে বিমানটি। সাইবেরিয়া ভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের উড়োযানটি গন্তব্যের কাছাকাছি যেতেই হারিয়ে যায় রাডার থেকে। নানা প্রচেষ্টার পরও বিমানটির অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয় রুশ কর্তৃপক্ষ। এরপরে নিখোঁজ হওয়া এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান। টিন্ডা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে মেলে বিমানটির ধ্বংসাবশেষের বিভিন্ন অংশ। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে উদ্ধারকারী দল। তবে দুর্গম পাহাড়ি এলাকা ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়েছে বলে জানানো হয়। আমরা নিশ্চিতভাবে জানাচ্ছি যে বিমানের পাইলট, প্রকৌশলী এবং কেবিন ক্রু ইরকুৎস্ক অঞ্চলের বাসিন্দা ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের স্বজনদের সাথে দেখা করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে। রাশিয়ার একটি সংবাদ সংস্থা জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং পাইলটের ভুলকেই দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অ্যান্তনোভ বা AN-24 একটি টার্বোপপ বিমান। পণ্য এবং যাত্রী পরিবহনে ব্যবহৃত হয় সেটি। সোভিয়েত যুগের উড়োযানটি ছিল প্রায় অর্ধ শতাব্দী পুরনো। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশের আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।